আজ আমরা পড়ব নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবার সাবস্টিটিউশনের এস আর নিউক্লিওফিলিকের এন, ওই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে এসএন দিয়ে শর্ট ফর্মে লেখা হয়। এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এখানে দুটো ভাবে ভাগ করা আছে, দেখো SN1 SN2। এই SN1 এর পুরো নাম হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার। এবার এই দুটোর মধ্যে এখানে কতগুলো টার্ম আছে আগে জানতে হবে, যেটা হচ্ছে সাবস্ট্রেট। এখানে আমরা যেহেতু চ্যাপ্টারটা পড়ছি অ্যালকিল হ্যালাইড, তাহলে ওই অ্যালকিল হ্যালাইডটা এখানে সাবস্ট্রেট হিসেবে কাজ করছে। ধরো ওই ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে RX, এখানে সাবস্ট্রেট হচ্ছে RX। লিভিং গ্রুপ কি? লিভিং গ্রুপ হচ্ছে সেই জিনিসটা যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে যে পরমাণু বা অনেক ক্ষেত্রে কি হয় পরমাণু পুঞ্জ, মানে একসঙ্গে কোনো একটা গ্রুপ যদি থাকে সেই রকম গ্রুপ প্রতিস্থাপিত যে হচ্ছে তাকে আমরা কি বলবো? লিভিং গ্রুপ। এখানে লিভিং গ্রুপটা এক্স অর্থাৎ হ্যালোজেন। আর একটা কথা আছে এখানে হচ্ছে নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াসকে যে লাইক করবে এরকম টাইপ, অর্থাৎ নিউক্লিয়াসকে লাইক করবে মানে সে নিজে হবে কি লোন পেয়ার বা নেগেটিভ চার্জ বা তার ভিতরে অ্যাটলিস্ট 1 পাই বন্ড থাকবে, এইরকম টাইপের যদি কোনো কম্পাউন্ড হয় তাকে আমরা বলবো নিউক্লিওফাইল। ওই জন্য একে নিউক্লিওফাইলকে NU উপরে মাইনাস দিয়ে লেখা হয়। এবার কি করব? এবার আমরা এখানে এই রিঅ্যাকশনটা পড়ব। কি হয় কি, ধরো নিউক্লিওফাইলের সঙ্গে RX এর রিঅ্যাকশন হলে তাহলে এক্সটা লিভিং গ্রুপ, তাহলে এক্স বেরিয়ে যাবে, আর এর সঙ্গে কি হবে NU লেগে যাবে, যুক্ত হবে, বন্ড হবে, তাহলে এক্স মাইনাস আকারে বেরিয়ে গেল। এই হচ্ছে নর্মাল একটা রিঅ্যাকশন। এবার এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে আমরা দুটো যে ভাগ করেছি, এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইউনিমলিকুলার আর বায়োমলিকুলার, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যেটা SN1 বলে বলা হচ্ছে, আমরা প্রথমে তাহলে SN1টাই পড়ছি। SN1 বলে যে রিঅ্যাকশনটা করা হলো তাহলে এটা হচ্ছে কি ইউনিমলিকুলার রিঅ্যাকশন। এক্ষেত্রে হয় কি, এক্ষেত্রে রিঅ্যাকশন যখন হবে সেই রিঅ্যাকশনের ক্ষেত্রে ধরো কোনো একটা এই SN1 এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা মেকানিজমটা করলে তবেই বুঝতে পারবো যে রিঅ্যাকশনটা কেন 1 বলছি বা কি ব্যাপারটা কি। এক্ষেত্রে আগে একটা জিনিস মাথায় রাখো যে SN1 রিঅ্যাকশনটা হচ্ছে কি যে বিক্রিয়ার এই যে রেট ডিটারমিনিং স্টেপ, এটা দেখবে পরে তোমাদের একটা চ্যাপ্টার আছে বিক্রিয়ার ক্রম আণবিকতা বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে এটা পড়বে। কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি ওর যে রেট ডিটারমিনিং স্টেপ যেটা হবে সেই রেট ডিটারমিনিং স্টেপে কতগুলো অণু অংশগ্রহণ করছে সেই নাম্বার অফ অণুর উপর নির্ভর করে আমরা বলবো যে ইউনিমলিকুলার না বায়োমলিকুলার। SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, একটা মাত্র অণু অংশগ্রহণ করে। জিনিসটা কিরকম দেখো, SN1 রিঅ্যাকশন হয় কিভাবে, যে RX বলে বলা হলো অ্যালকিল হ্যালাইড, এ হতে পারে আমার কি আগে হয়েছিল CH3X হতে পারে, বা 1 ডিগ্রি RCH2X বা R2CHX বা R3CX। তাহলে এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, আর এটা হচ্ছে মিথাইল হ্যালাইড। তাহলে এই যে কম্পাউন্ডগুলো লেখা হলো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তাহলে আর গ্রুপের যে চেঞ্জ হচ্ছে, আর গ্রুপের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তাহলে এইরকম ক্ষেত্রে রিঅ্যাকশনটা হয় SN1 এ কিছু এইরকম টাইপের যে যৌগগুলো লেখা হলো এই কম্পাউন্ডগুলোর মধ্যে কিছু কম্পাউন্ড SN1 এর মধ্যে যাবে, আবার কিছু রিঅ্যাকশন কি হবে SN2 এর মাধ্যমে যাবে। এবার SN1 আর SN2 কিভাবে কোনটা দিয়ে যাবে সেটা কিভাবে করব দেখো। SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে ধরো এই যে R3CX অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, এই ফার্স্ট স্টেপে কি হয় R3C প্লাস হয় প্লাস X মাইনাস হয়। এবার সেকেন্ড স্টেপে কি হয়, ওই R3C প্লাস ওর সঙ্গে কি হবে নিউক্লিওফাইল NU মাইনাস রিঅ্যাকশন করবে, করলে কি হবে R3CNU তৈরি হবে। এখানে এই যে স্টেপটা, প্রথম স্টেপটা হচ্ছে RDS মানে RDS রেট ডিটারমিনিং স্টেপ, অর্থাৎ এই ধাপটা দেখে আমরা বিক্রিয়ার রেট বের করব। এখানে দেখা যাচ্ছে কটা মলিকুল রিঅ্যাকশন করছে, একটাই মলিকুল রিঅ্যাকশন করছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইউনিমলিকুলার। এটাই হচ্ছে SN1। তাহলে SN1 রিঅ্যাকশনে
কি তৈরি হয়, এখানে একটা জিনিস দেখতে পেলাম, SN1 রিঅ্যাকশনে কার্বোক্যাটায়ন তৈরি হয়। এবার কার্বোক্যাটায়ন তৈরি হয় জিনিসটা দেখো, একটু আগে যে বলছিলাম CH3X, এখান থেকে যে কার্বোক্যাটায়ন হবে CH3 প্লাস, আবার ধরো RCH2X, এটা যদি ধরি তাহলে এক্ষেত্রে কার্বোক্যাটায়ন যেটা হবে RCH2 প্লাস R2CHX এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন যেটা হবে R2CH প্লাস, আর R3CX এর ক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা হবে R3C প্লাস। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিতে আমরা জানি, এটা দেখো এইটা হচ্ছে কি 13 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি আর মিথাইল কার্বোক্যাটায়ন। এবার আমরা যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 11 এ পড়েছি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি হচ্ছে, ওই আর গ্রুপের প্লাস আই এফেক্ট আর হাইপার কনজুগেশনের জন্য 3 ডিগ্রিটা মোর স্টেবল হবে, তারপরে কি 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে CH3 প্লাস। তাহলে সেই হিসেবে যদি দেখি, তাহলে এই রিঅ্যাকশনটা SN1 যাচ্ছে কার মাধ্যমে, কার্বোক্যাটায়নে। তাহলে 3 ডিগ্রি কোনো অ্যালকিল হ্যালাইড সে সবসময় চাইবে কি দিয়ে যেতে, এই SN1 রিঅ্যাকশন দিয়ে, কারণ SN1 রিঅ্যাকশনে ফার্স্ট স্টেপেই কি হলো, কার্বোক্যাটায়ন তৈরি হলো। এই জিনিসটা মাথায় রাখবে যে কার্বোক্যাটায়ন এর ফার্স্ট স্টেপে তৈরি হচ্ছে। তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার যে প্রবণতা সেটা 3 ডিগ্রি বা কার্বোক্যাটায়নের ক্ষেত্রে 3 ডিগ্রি যেটা ধরলাম, তার ক্ষেত্রে কি হবে প্রবণতা বেশি, 2 ডিগ্রি তুলনামূলক কম, 1 ডিগ্রি হলে আরো কম, আর CH3 প্লাস হলে একবারে কম। তাহলে 3 ডিগ্রি যদি অ্যালকিল হ্যালাইড হয়, সে সবসময় SN1 দিয়ে যাবে, কারণ কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে, কার্বোক্যাটায়ন তৈরি করলে সে সবসময় ওই পথেই যেতে চাইবে, আর কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পায়। আর 2 ডিগ্রিও কি হয় SN1 দিয়ে, এই SN1 দিয়ে যায়, তবে 3 ডিগ্রি যেভাবে যাবে, যে ভালোভাবে রিঅ্যাকশন করবে, 2 ডিগ্রি অতটা ভালো রিঅ্যাকশন করতে পারবে না, আবার 1 ডিগ্রি আরও কম রিঅ্যাকশন করতে পারবে। এইটা মোটামুটি একটা SN1 এর রাফ আইডিয়া। এবার SN2 যদি হয়, SN2 হলে কি হবে, SN2 ক্ষেত্রে রিঅ্যাকশনে ধরো CH3I এর ক্ষেত্রে KOH, মানে OH মাইনাস আয়ন দেওয়া হয়েছে, দিলে কি হবে, এ তাহলে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। এই নিউক্লিওফাইলটা তাহলে কি করবে, ওই একই রকম ভাবে CH3 তে অ্যাটাক করবে আর আইটা বেরোবে। এক্ষেত্রে এই রিঅ্যাকশনের মেকানিজমটা কি হয়, এক্ষেত্রে ইনিশিয়ালি তাহলে রিঅ্যাকশনের স্টেপ 1 এ প্রথম স্টেপে কি হচ্ছে, তার প্রথম স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, আর এর প্রথম স্টেপে CH3I প্লাস OH মাইনাস, এই দুটো নিজেদের মধ্যে এই দুটোই ইনিশিয়াল থাকবে। থাকলে যেটা তৈরি হবে, তার ক্ষেত্রে প্রথম স্টেপেই কার্বোক্যাটায়ন হয়েছিল, এর ক্ষেত্রে ফার্স্ট স্টেপে তৈরি হবে কি, যে কার্বন। এবার দেখো এখানে এই যে CH3 তিনটে হাইড্রোজেনকে ধরো, আমরা 3D আকারে যদি করি, এটা তিনটে হাইড্রোজেনকে এইভাবে করলাম, আর OH মানে CH3 সঙ্গে লাগবে আর I বেরোবে, তাহলে I এইগুলোকে ডট ডট করে দিই, মানে একবারে যে এক বন্ধন যেভাবে থাকে সেভাবে নেই, একটু কি হচ্ছে বন্ড ব্রেক করবে বলে বন্ড এনার্জি অনেক কমে গেছে। আবার এখানে এই পাশের দিকে নিউক্লিওফাইলটা ধীরে ধীরে বন্ড ফর্মেশন করবে বলে ওই যে ডট ডট করলাম, তাহলে এখানটার OH যেটা সেটা করলাম। এরপরে তাহলে কি হলো, এটা এইরকম হবে, এইখানে এটাকে, এই জিনিসটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটে আসার পর, এই ট্রানজিশন স্টেট থেকে পরের স্টেপে কি হবে, তাহলে OH-টা বন্ড তৈরি করবে আর আইটা বেরিয়ে যাবে, তাহলে তৈরি হয়ে যাবে কি C, তাহলে H3 CH3 OH তৈরি হলো। তাহলে এক্ষেত্রে যেটা রেট ডিটারমিনিং স্টেপ সেটা হচ্ছে এইটা RDS, এটাই প্রথম স্টেপ। তাহলে এক্ষেত্রে কতগুলো মলিকুল অংশগ্রহণ করছে, দুটো, তাহলে ওই জন্য এটা কি হচ্ছে SN, তাহলে এটা SN2, আগে একটা SN1 হয়েছিল, এটা তাহলে SN2 হয়ে গেল। তাহলে SN2 এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না, SN2 এর ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট স্টেপেই OH মাইনাস হোক বা নিউক্লিওফাইলটা NU মাইনাসটা দিয়ে কি করলো, একটা ট্রানজিশন স্টেট তৈরি করলো। তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এই কার্বনের সঙ্গে যখন এই বন্ড ফর্মেশন হবে আর এই বন্ড ব্রেকেজ হবে, তখন এখানে 5খানা গ্রুপ বা অ্যাটম একসঙ্গেই আছে না কার্বনের সঙ্গে। তাহলে এটা অনেকগুলো গ্রুপ বা অ্যাটম এক জায়গায় থাকার ফলে এক্ষেত্রে কি হবে, স্টেরিক হিন্ড্রেন্স কাজ করবে, অর্থাৎ এই যে গ্রুপগুলো থাকলে নিজেদের মধ্যে ধাক্কা খাবে, স্টেরিক হিন্ড্রেন্স কাজ করলে তাহলে ওই কম্পাউন্ড
স্টেরিক হিন্ড্রেন্সের জন্য ধীরে ধীরে অস্থায়ী হবে। ওই জন্য কি হয়, 3 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে সেখানে 3টে আর আছে, ফলে যখন 3টে এইচ এর পরিবর্তে 3টে আর হয়ে যাবে, এখানে প্রচুর স্টেরিক হিন্ড্রেন্স কাজ করবে, তখন 3 ডিগ্রি অ্যালকোহল সহজে এই পথ দিয়ে যেতে চাইবে না, যাবে কোন পথ দিয়ে, রিঅ্যাকশন SN1 দিয়ে যাবে। আবার যদি 2 ডিগ্রি ধরি, 2 ডিগ্রির ঠিক একই রকম, যেহেতু 2 ডিগ্রির ক্ষেত্রে 3 ডিগ্রির থেকে কম স্টেবিলিটি কার্বোক্যাটায়ন পায় এবং স্টেরিক হিন্ড্রেন্সও কম হয়, তার জন্য 2 ডিগ্রি হয় SN1 দিয়েও যেমন গিয়েছিল সেখানে যেতে পারে, আবার SN2 দিয়েও যেতে পারে। সেটা আবার ডিপেন্ড করে এই লিভিং গ্রুপ, সাবস্ট্রেট, তারপর তোমার এখানে সলভেন্ট কি ব্যবহার করছি, বা এখানে কোনো ক্যাটায়ন ইউজ করছি নাকি, এর উপর ডিপেন্ড করে 2 ডিগ্রি হবে না 1 ডিগ্রি, 2 ডিগ্রি হবে নাকি 2 ডিগ্রি হ্যালাইডটা SN1 এ যাবে না SN2 তে যাবে, তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আর কি, আর যদি 1 ডিগ্রি হয় বা মিথাইল হ্যালাইড হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, স্টেরিক হিন্ড্রেন্স তো কাজ করবে না, কারণ 1 ডিগ্রি হলে বা মিথাইল হ্যালাইড হলে এখানে সব হাইড্রোজেন বা একটা আর হলে স্টেরিক এফেক্ট কম, ফলে এক্ষেত্রে কি হবে, SN2 দিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে 1 ডিগ্রি বা মিথাইল হ্যালাইডটা সহজে যাবে। আর সেক্ষেত্রে 1 এর ক্ষেত্রে কি হয়েছিল, 3 ডিগ্রি আর 2 ডিগ্রি গিয়েছিল, আর এরও ক্ষেত্রে 2 ডিগ্রি যেতে পারে। এই হলো SN1 SN2 কোন ক্ষেত্রে কিরকম বিক্রিয়া হয় সেইটা বলা হলো, মানে SN1 দিয়ে কোনটায় যাবে বা SN2 দিয়ে যাবে। আচ্ছা, কোনো বিক্রিয়া SN1 বা SN2 কোন পথে যাবে সেগুলো কার উপর নির্ভর করবে, সেইগুলো পরপর আমরা এবার পড়ব। এক হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেটের উপর কিভাবে নির্ভর করে, ধরো এখানে আমরা অ্যালকিল হ্যালাইডের যে শ্রেণী বিভাগগুলোতে দেখেছি, R3CX এটা 3 ডিগ্রি, R2CHX যেহেতু আর দুটো আছে 2 ডিগ্রি, RCH2X 1 ডিগ্রি, আর মিথাইল হ্যালাইড। এইভাবে যদি আমরা দেখি, দেখো এখানে দেখা যাচ্ছে যে আর গ্রুপের সংখ্যাটা এখানে কি হচ্ছে, 3 ডিগ্রিতে সর্বাধিক। এবার আমরা রিঅ্যাকশন শুরুতেই পড়েছিলাম যে SN1 এর ক্ষেত্রে কি হয়, কার্বোক্যাটায়নের মাধ্যমে হয়। আর SN2 কি হয়, ট্রানজিশন স্টেট। এবার এখানে দেখো কার্বোক্যাটায়নের আমরা আবার জানি যে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি SN1টাকে যদি প্রথমে এর SN1 SN2 যদি ধরি, সাবস্ট্রেটের ক্ষেত্রে SN1 SN2 কোনটা দিয়ে যাবে কি সেটা আলোচনা করতে গিয়ে দেখো SN1 এর ক্ষেত্রে কি হচ্ছে, কার্বোক্যাটায়ন ফার্স্ট স্টেপে তৈরি হয়। তাহলে কার্বোক্যাটায়ন এই প্রথমটা থেকে যে কার্বোক্যাটায়ন হবে R3C+, আবার দ্বিতীয়টা R2CH+, তৃতীয়টা RCH2+, আর তারপরটা CH3+। তারপর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা যদি দেখি, তাহলে স্টেবিলিটি সবচেয়ে বেশি কি হবে, এইটা হবে, কারণ এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি। এইভাবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, তাহলে এটা আবার স্টেবিলিটি ব্যাখ্যা করা যায় কি দিয়ে, প্লাস আই এফেক্ট অফ আর গ্রুপের প্লাস আই এফেক্ট দিয়ে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, আর হচ্ছে হাইপার কনজুগেশনের মাধ্যমে। এই দুটো দ্বারা তার মানে কি হচ্ছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি বেশি স্টেবল হয়, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করার প্রবণতা বেশি দেখাবে, তাহলে সে SN1 দিয়ে সহজে যাবে, আর R2 তারপরে, আর RCH2 এরপর, এবং CH3X একবারে নিচে। তাহলে সব থেকে SN1 এর যদি আমরা তাহলে রিঅ্যাকশন করার যে প্রবণতাটা সব থেকে বেশি কি হবে, R3CX এর ক্ষেত্রে বেশি হবে, তারপর R2CHX, তারপরে RCH2X, আর তারপরে CH3X। কারণ আর গ্রুপে প্লাস আই এফেক্ট আর হচ্ছে তোমার হাইপার কনজুগেশনের দ্বারা স্টেবিলিটি পাবে, ফলে কার্বোক্যাটায়ন সহজে স্টেবিলিটি পেলে SN1 দিয়ে সহজে যাবে। তাহলে এক হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির মাধ্যমে হলো। 2, এবার দেখো SN2 তে আবার কি, সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট বলতে কি, ট্রানজিশন স্টেটে তৈরি হয় কিরকম, কার্বন
এই ওপর নিচে কিছু থাকলো, আর এই পাশটাতে এটাতে নিউক্লিওফাইল অ্যাটাক করে যাবে, আর এই পাশটা লিভিং লিভিং গ্রুপ বেরোবে। তাহলে এই জায়গাগুলোতে যদি বড় বড় কোনো গ্রুপ থাকে, অর্থাৎ ধরে নিচ্ছি আর 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 এইরকম ভাবে তিনটে যদি আর আর থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই আর গ্রুপগুলো স্টেরিক এফেক্ট কাজ করবে, স্টেরিক স্টেরিক। তাহলে কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে এখানে এখানে এই যে নিউক্লিওফাইল আর লিভিং গ্রুপ আর তিনটে আর একসঙ্গে নিয়ে থাকা ট্রানজিশন স্টেটে কি হবে, আনস্টেবল করবে এটাকে। তাহলে আনস্টেবল যদি করে, তাহলে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডটা তাহলে SN2 তে সহজেই অংশগ্রহণ করবে না। কিন্তু যদি আমরা একবারে 1 ডিগ্রি বা তোমার হচ্ছে CH3 ক্ষেত্রে CH3X এর ক্ষেত্রে ধরি, সেক্ষেত্রে কি হবে, এই দুটো ক্ষেত্রে তাহলে এখানে আর তো কেবলমাত্র একটা থাকবে, একটা, এবং তার সঙ্গে কি হচ্ছে H দুটো হয়ে যাচ্ছে, বা CH3 যখন ধরবো তখন কোনো আর না থেকে শুধু H থাকলো। এইরকম ক্ষেত্রে কোনো স্টেরিক এফেক্ট কাজ করবে না। আর স্টেরিক এফেক্ট যদি না কাজ করে, তখন কি হচ্ছে, সেক্ষেত্রে ট্রানজিশন স্টেট সহজে তৈরি হবে। আর ট্রানজিশন স্টেট যত সহজে তৈরি হবে, সেক্ষেত্রে SN2 সহজে বিক্রিয়া যাবে। তাহলে সাবস্ট্রেটের ক্ষেত্রে একবার আমরা বললাম যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ধরে SN1টাকে ব্যাখ্যা করলাম, আবার স্টেরিক এফেক্টের উপর নির্ভর করে SN2টা কিভাবে হবে সেটা বলা হলো। তাহলে এইটা একটু সাবস্ট্রেটের উপর এইভাবে নির্ভর করে মনে রাখবে। আচ্ছা, এরপরে 2 নম্বর হচ্ছে দ্রাবকের প্রকৃতি, মানে সলভেন্টের নেচার, সলভেন্টের নেচার। এবার সলভেন্ট 2 প্রকারের হতে পারে। এক হচ্ছে পোলার প্রোটিক, যেমন মিথানল, জল, এগুলো হচ্ছে পোলার প্রোটিক। আর নন পোলার, আরেকটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক। দেখো, পোলার প্রোটিক সলভেন্ট হলে ওগুলো কি করবে, ওদের ওই যে পোলার প্রোটিক যেমন জল হোক, মিথানল হোক, এগুলো কি করবে, ওই যে আর এক্স এর এক্স পার্টের সঙ্গে এই ওই যে জলের ক্ষেত্রে যেমন H দিয়ে এখানে একটা কি হাইড্রোজেন বন্ড মতো করে থাকবে, অনেকগুলো হাইড্রোজেন বন্ড করে থাকবে, ফলে চারদিক দিয়ে ওয়াটার মলিকুল একে ঘিরে থাকবে। এক্ষেত্রে কি হবে, কার্বোক্যাটায়ন যেটা হবে, সেই কার্বোক্যাটায়নটা কি হবে, স্টেবিলিটি লাভ করবে। আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হচ্ছে, যেমন ওটা DMS এর নাম হচ্ছে DMSO, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এছাড়াও তোমার হচ্ছে DMS এর পুরো নাম হচ্ছে তোমার যেমন DMSO ডাইমিথাইল সালফক্সাইড। আর তোমার যেটা DMF এর পুরো নাম হচ্ছে তোমার NN ডাইমিথাইল ফর্মামাইড। এই সমস্ত যে সলভেন্টগুলো, এগুলো হচ্ছে পোলার অ্যাপ্রোটিক প্রকৃতির। এই সমস্ত সলভেন্টের ক্ষেত্রে SN2 রিঅ্যাকশন খুব ভালো হয়। এটা SN2, আর এদের ক্ষেত্রে SN1, এইসব সলভেন্ট ব্যবহার করলে, তাহলে এটা SN1 এর জন্য এই সলভেন্টগুলো উপযুক্ত, আর এটা হচ্ছে SN2 এর জন্য এরা উপযুক্ত। এই হলো সলভেন্ট। এরপরে সলভেন্টের পর হচ্ছে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব। নিউক্লিওফাইলের গাঢ়ত্ব। আচ্ছা, এখানে SN1টা যেহেতু কার্বোক্যাটায়ন দিয়ে যাচ্ছে, এটা কার্বোক্যাটায়ন, তাহলে এর ক্ষেত্রে কোনো নিউক্লিওফাইলের গাঢ়ত্ব কোনো ভূমিকা নেই। কিন্তু SN2 এর ক্ষেত্রে নিউক্লিওফাইলের গাঢ়ত্বের ভূমিকা আছে। সাবস্ট্রেট, নিউক্লিওফাইল, এদের কনসেন্ট্রেশনের অনেকটা ভূমিকা থাকে। যত কনসেন্ট্রেশন এর ইনক্রিজ হবে, তত কি হবে, রিঅ্যাকশন রেটটা তত বাড়বে এক্ষেত্রে। তাই জন্য সবসময় কি হয়, যে কনসেন্ট্রেশন বেশি রাখলে এক্ষেত্রে কি হচ্ছে, SN2 হওয়ার প্রবণতা বাড়বে। এইটা একটু মনে রাখবে। এছাড়া আরেকটা হচ্ছে লিভিং গ্রুপ। 4 নম্বরে লিভিং গ্রুপের উপর, লিভিং গ্রুপ। আচ্ছা, লিভিং গ্রুপের ক্ষেত্রে কি, আমাদের লিভিং গ্রুপটা SN1 বা SN2 উভয় ক্ষেত্রে তোমার হচ্ছে লিভিং গ্রুপের প্রকৃতির উপর অনেকটা রিঅ্যাকশন ডিপেন্ড করে। এখানে লিভিং গ্রুপটা কি হচ্ছে, এই তো বেরিয়ে যাবে যদি আমাদের দুর্বল জাতীয় যেগুলো ক্ষারক হয়, অর্থাৎ তীব্র অ্যাসিড থেকে পাওয়া তার যে অ্যানায়ন পার্টটা, ওই দুর্বল জাতীয় ক্ষারকের ক্ষেত্রে তারা ভালো লিভিং গ্রুপ হিসেবে কাজ করে। অর্থাৎ এমন কেউ থাকতে হবে যে সহজে বেরিয়ে যেতে পারবে। এই হচ্ছে লিভিং গ্রুপের চরিত্র।
এইগুলোর উপর মোটামুটি ডিপেন্ড করে SN1 হবে না SN2 রিয়াকশন হবে। ঠিক আছে, এরপরে আমরা SN1 রিয়াকশনের মেকানিজম পড়ব। SN1 এর মেকানিজম, ক্রিয়া কৌশল যেটা বলে, ক্রিয়া কৌশল, SN1 এর ক্রিয়া কৌশল। SN1টাকে কার্বোক্যাটায়ন দিয়ে যাবে, তাহলে ধরে নিচ্ছি এটা স্টেপ 1। স্টেপ 1 এ কি হবে, এটার ক্ষেত্রে R3C, তাহলে এটাকে ভেঙে যদি লেখা হয়, ধরো কার্বন, এখানে X হ্যালোজেন আছে, এখানে R R R। এই ফার্স্ট স্টেপে কি হবে, SN1 এ কার্বোক্যাটায়ন হয়, সেটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। এটা RDS, রেট ডিটারমিনিং স্টেপ। এক্ষেত্রে কি হবে, R R R, এটা প্লাস হয়ে গেল, প্লাস X মাইনাস হলো। এবার স্টেপ 2 তে কি হবে, স্টেপ 2 তে ওই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো R C R R, এই কার্বোক্যাটায়নের সঙ্গে কি হবে, এখানে নিউক্লিওফাইল যদি OH মাইনাস ধরে নিই, তাহলে OH মাইনাস অ্যাটাক করবে। তাহলে OH মাইনাস অ্যাটাক যে করবে, সেই অ্যাটাকটা কি করতে পারে, আমার এই ফ্রন্ট সাইড দিয়েও অ্যাটাক করতে পারে, আমার ব্যাক সাইড দিয়েও অ্যাটাক করতে পারে। এই জন্য SN1 এর ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই যে RS নোমেনক্লেচার হয়েছিল, R আর S দুটোই পাওয়া যায়। ফলে এর ক্ষেত্রে কি হয়, রেসিমিক মিক্সচার পাওয়া যায়, অর্থাৎ RS একসঙ্গে মেশানো অবস্থায় থাকবে। এক্ষেত্রে কি হচ্ছে, রেসিমিক মিক্সচার পাওয়া যাবে। এটা হচ্ছে SN1 রিঅ্যাকশনের মেকানিজম। এবার SN2 রিঅ্যাকশনের মেকানিজম করবে, এটা তাহলে রেসিমিক মিক্সচার পাওয়া গেল। এরপরে SN2 মেকানিজমটা কি, SN2 মেকানিজমে বলা হয়েছে সেটার ক্ষেত্রে ট্রানজিশন স্টেট হয়। ধরো কার্বন, এইটা হচ্ছে আপ বিলো করলাম, এটা হচ্ছে ইন প্লেনে রাখলাম, হাইড্রোজেন হাইড্রোজেন। আচ্ছা, এবার এখানটা ধরো X আর এটা L। এর পরের স্টেপে কি হবে, ট্রানজিশন স্টেট তৈরি হবে। ট্রানজিশন স্টেটে কি হবে, ওই কার্বনটা সঙ্গে এবার হাইড্রোজেন যেটা আছে, এইটাকে হাইড্রোজেনগুলোকে আপ বিলোতে রাখবো, আর এমনি প্লেনে এক্সকে হ্যালোজেনকে রাখি। এটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে দুটো হাইড্রোজেন এখানে, এখানে ধরো তোমার একটা হাইড্রোজেন, এই তিনটে হয়ে গেল। এবার এক্সটা বেরোবে, তাহলে এটা লিভিং গ্রুপ ডট ডট করে দিলাম এক্স, আর এর সঙ্গে কি হচ্ছে নিউক্লিওফাইল মানে NU মাইনাস, সে অ্যাটাক করবে। তাহলে NU মাইনাস অ্যাটাক করলে তাহলে এটা কি হবে, এখানে NU এর পাশে তাহলে এলো, এইটা যেটা হলো এটা হচ্ছে ট্রানজিশন স্টেটের। তাহলে এইখানে দুটো দেখো NU আর হচ্ছে তোমার এই অ্যালকেন হ্যালাইড দুটো একসঙ্গে রিঅ্যাকশনে ইনিশিয়াল আছে, আর এটাই হচ্ছে RDS, রেট ডিটারমিনিং স্টেপ, ওই জন্য এটা বাই মলিকুলার SN2। আচ্ছা, এক্ষেত্রে তাহলে পরবর্তী স্টেপে কি হবে, পরবর্তী স্টেপে দেখো এর যে কনফিগারেশন থাকবে, এটা যদি R হয় তাহলে এক্ষেত্রে দেখো তোমার এক্সটা এদিক থেকে বেরোচ্ছে আর নিউক্লিওফাইলটা তার উল্টো দিক দিয়ে ঢুকছে। তাহলে যদি শুরুতে কনফিগারেশন যেটা থাকবে, তাহলে তার ক্ষেত্রে কি উল্টো মানে রিভার্স হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে যেটা তৈরি হবে, কার্বন এই হাইড্রোজেন, আর এখানটা কি হচ্ছে নিউক্লিওফাইল হাইড্রোজেন হাইড্রোজেন। সেইখানে তাহলে যদি এটা আর হয়, তাহলে ঘুরিয়ে এখানে যে প্রোডাক্ট হবে সেটা এস। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে তোমার এক্ষেত্রে কি হবে, ইনভার্সন হবে, অর্থাৎ যা থাকবে তার উল্টোটা হবে। আর সেক্ষেত্রে কি হয়েছিল, রেসিমিক মিক্সচার, মানে দুটো একসঙ্গে পাওয়া গিয়েছিল। এটাই হচ্ছে SN1 আর SN2 মেকানিজম। এই মেকানিজমটা ভালো করে দেখবে। এবার আর কয়েকটা জিনিস এমনি বই ধরে দেখবে, SN1 SN2 কিছু পার্থক্য জাতীয় আছে, সেই পার্থক্যগুলো একটু তোমরা পড়বে। এবার আমরা কয়েকটা এক্ষেত্রে কোশ্চেন আলোচনা করি, যে কোশ্চেনগুলো অনেক ক্ষেত্রে এক্সাম্পে আসে। ধরো এইরকমভাবে কত দেওয়া আছে, একবার আই দেওয়া আছে ওই সেম, একবার ক্লোরিন দেওয়া আছে। কোন ক্ষেত্রে SN2 ফাস্টার, দ্রুত কোন ক্ষেত্রে হবে, তাহলে SN2 হোক আর SN1 লিভিং গ্রুপকে তার মানে কি হচ্ছে, বেরিয়ে যেতে হচ্ছে। তাহলে লিভিং গ্রুপ যদি অ্যালকিল হ্যালাইড RX এর সঙ্গে এই যে বন্ধনীটা যদি
উইক প্রকৃতির হয়, তাহলে সেক্ষেত্রে এসএন সাবস্টিটিউশন রিঅ্যাকশন ভালো হবে। আমরা জানি আয়োডিন হচ্ছে পিরিয়ডিক টেবিলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন নিচের দিকে আছে, এর ইলেকট্রোনেগেটিভিটি কম, ফলে আর এর সঙ্গে এই যে আই এর যে বন্ড করে থাকবে, এর যে এনার্জি, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এই বন্ড ক্লোরিন যখন করবে তার কি হবে, স্ট্রং বন্ড করবে, ফলে আই কি হবে, ভালো লিভিং গ্রুপ। তাহলে আই যদি ভালো লিভিং গ্রুপ হয় তাহলে সবসময় SN2 রিঅ্যাকশন ফার্স্টটা কোন ক্ষেত্রে হবে, যখন আয়োডিন ব্যবহার করবো, তাহলে এর ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, আয়োডিন দিয়ে যেটা আছে ওইটাই হবে, এটাই হবে। কারণ যেহেতু এক্ষেত্রে গুড লিভিং গ্রুপ হচ্ছে আয়োডিন কম্পেয়ার টু Cl, এটা একটু ভালো করে করবে। আবার ধরো আরেকটা কোশ্চেন, ধরো এখানে এইরকম ভাবে ধরো এটা Cl, এক্ষেত্রে দেখো এটা একটা, আরেকটা ধরো এইরকম করে দেওয়া আছে Cl। এবার কোনটার ক্ষেত্রে বলা হচ্ছে যে SN1 ভালো হবে, SN1 কোন ক্ষেত্রে ফার্স্ট হবে, তাহলে SN1 ফার্স্ট হবে। দেখো এটার ক্ষেত্রে এটা একটা আর গ্রুপ যদি ধরি, এটা একটা আর গ্রুপ, আর এটার ক্ষেত্রে এই টোটালটা একটা আর গ্রুপ, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি আর এটা হচ্ছে 1 ডিগ্রি। আর SN1 মানে কি, এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন, তাহলে কার্বোক্যাটায়ন আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবিলিটির দিক দিয়ে কি হবে, বেশি হবে। তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা তাহলে কি হবে, মোর স্টেবল হবে এর কার্বোক্যাটায়নটা, তাহলে মোর স্টেবল হবে, এখান থেকেই রিঅ্যাকশন যাবে। কারণ কার্বোক্যাটায়ন যত স্টেবল হবে তাহলে SN1 রিঅ্যাকশন তত ফাস্ট হবে, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কোনটা হবে, অ্যান্সারটা হবে এই যেটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে এইটা। এটা একটু ভালো করে করবে, এগুলো এখান থেকে এরকম শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেন থাকে। তবে এই চ্যাপ্টারে যদি এইচএসে ধরা হয়, এইচএসে তোমার MCQ থেকে একটা দেয়, আর ওখান থেকে এমনি সেখান থেকে 3 নম্বর, মোট 4 নম্বরের কোশ্চেন থাকে। এছাড়া ধরো CH3Br আর একটা হচ্ছে CH3 আয়োডিন। এবার এই দুটোর মধ্যে যদি বলে যে কোনটা SN1 SN2 রিঅ্যাকশন বেটার করবে, ভালো করবে, SN2 রিঅ্যাকশন ভালো হবে কি, SN2 এর জন্য তার মানে ট্রানজিশন স্টেট, তাহলে ট্রানজিশন স্টেটের ক্ষেত্রে এখানে তাহলে লিভিং গ্রুপের আমাদের চরিত্র দেখতে হবে। লিভিং গ্রুপের ক্যারেক্টার হিসেবে দেখো CH3 এর সঙ্গে এখানে একবার ব্রোমিন লাগবে, আবার একবার কি হচ্ছে আয়োডিন। আমরা জানি আয়োডিন কি হবে, বেটার লিভিং গ্রুপ, কারণ ও যেহেতু সাইজ বড়, ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে ও সহজে বেরিয়ে যেতে পারবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, CH3I, একটু আগে এইরকম টাইপেরই একটা হয়েছে। আবার ধরো যে CH3 হোল 3 CCl, এই একটা, আর একটা ধরো CH3Cl, কোনটার ক্ষেত্রে SN2 ভালো হবে। এবার দেখো এটা হচ্ছে এখান থেকে যেটা পাবো CH3 হোল 3C, তার মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো, তাহলে এই SN1 দিয়ে ভালো যাবে এটা। আর এটা কি হচ্ছে, এটা তো তৈরি করবে CH3 প্লাস, তার মানে এর ক্ষেত্রে ট্রানজিশন স্টেট সহজে তৈরি হবে, ফলে এটা সহজে SN2 দিয়ে যাবে। SN1 দিয়ে গেলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব দেখতে পারে, যখনই স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক ব্যাপারটা কম থাকবে, স্মল গ্রুপ থাকবে, স্মল অ্যাটম যখন যোগ থাকবে SN2, না হলে হায়ার মানে লার্জ বাল্কি সাইজের কোনো গ্রুপ বা আর গ্রুপ বেশি থাকলে সেটা হচ্ছে SN1 এর মাধ্যমে যাবে, যেহেতু কার্বোক্যাটায়ন হয়, এগুলো করবে। এছাড়া আরও ধরো একটা এর সঙ্গে CH2Cl, আরেকটা ধরো এটার ক্ষেত্রে সরাসরি Cl, এইটা দেওয়া আছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে দেখো এটা কি হচ্ছে, এই কার্বোক্যাটায়নটা অ্যাকচুয়ালি এটা কার্বোক্যাটায়নটা এই কার্বনে তৈরি হচ্ছে, তার মানে এটা টোটালটা একটা আর গ্রুপ হিসেবে ধরতে পারি, তাহলে এটা 1 ডিগ্রি হিসেবে একরকম ধরতে পারি। আবার এর ক্ষেত্রে দেখো এই কার্বনটা এটা ক্লোরিন Cl, তাহলে এখানে এ পাশে একটা
এপাশ একটা, তার মানে এপাশ এটাকে 2 ডিগ্রি হিসেবে ধরতে পারি। 2 ডিগ্রি যখনই ধরবো তাহলে এসএন, এবার কোশ্চেনে চেয়েছে যে এটা এসএন ওয়ান না এসএন টু দিয়ে কোনটা সহজে যাবে, এসএন টু। তাহলে এসএন টুর জন্য কি স্টেরিক সাইজ মানে যত সাইজ কমবে তত সে ভালো যাবে। তাহলে এটা 1 ডিগ্রি, তাহলে এর ক্ষেত্রে কি হবে সহজে রিয়াকশন হচ্ছেই। আর এটার ক্ষেত্রে কি হবে দুপাশে তো দুটো এইরকমভাবে গ্রুপ মানে আর গ্রুপ হিসেবে যদি ধরা হয় দুপাশে এটা 2 ডিগ্রি তো চলে আসতেছে, স্টেরিক এফেক্ট কাজ করবে, ফলে এসএন টু এইটা দিয়ে যাবে। যত কম হবে সেক্ষেত্রে এসএন ওয়ান, আর সাইজ বেড়ে যাচ্ছে বাল্কি গ্রুপ চলে এলে তখন সেগুলোর ক্ষেত্রে কি হবে এসএন ওয়ান কার্বোক্যাটায়ন দিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এইটা এসএন টু দিয়ে যাবে। এরপরে ধরো একবার আয়োডিন আছে, একবার এখানে ক্লোরিন আছে, এবার কোনটার ক্ষেত্রে এসএন টু রিয়াকশন ভালো হবে, এসএন টু। তাহলে এসএন টু ওই একই লিভিং গ্রুপ, যা খুব ভালো লিভিং গ্রুপকে আয়োডিন, তাহলে এটা সহজে বেরোবে। তাহলে অ্যান্সার হবে এইটা, এইটা অ্যান্সার। আচ্ছা এরপরে আরো কয়েকটা কোশ্চেন ধরো, যেমন